আসসালামু আলাইকুম। মাদ্রাসা শিক্ষা নিয়ে কিছু কথা বলবো। আমি নিজেও একজন আলিয়া মাদ্রাসার ছাত্র ছিলাম। আমি আলিয়া মাদ্রাসা থেকে দাখিল পাশ করেছি। তবে মাদ্রাসা শিক্ষার মধ্যে যে মাদ্রাসাগুলোতে আবাসিক পদ্ধতি আছে, রাতের বেলায় থাকতে হয়, থাকা খাওয়া সব মাদ্রাসার মাধ্যমে, সেই শিক্ষা যে পদ্ধতি, এটা নিয়ে আমার একটা আপত্তি আছে। যদিও আমাদের দেশের যে হিফজ খানাগুলো আছে, হিফজ বিভাগগুলো আছে, সেখানে রাতে থাকতে হয়। এছাড়া আলিয়া মাদ্রাসার মধ্যেও অনেক বোর্ডিং সিস্টেম আছে। তবে সব মিলিয়ে শিশুদের যে থাকা খাওয়ার মাধ্যমে পড়ার ব্যবস্থাটা, এটাতে নিয়ে আমার আপত্তি আছে। যদিও আমার বাগিনা পড়ছে, আমার ছেলেকেও আমি এভাবে পড়তে দিয়েছি। তবে এই বিষয়টায় আপত্তির জায়গাটা হলো যে ছাত্ররা যখন মাদ্রাসায় থাকে, থাকা খাওয়া সব কিছুর জন্য, সেখানে শিক্ষক কর্তৃক শারীরিক মানসিক নির্যাতনের শিকার হয় এবং বড় ক্লাসের ছাত্রদের দ্বারা শারীরিক মানসিক নির্যাতনের শিকার হয়। এটা কিন্তু খুবই বিশ্রী অবস্থা দেখি। আজকেও একটা ভিডিও দেখলাম, কিছু ছবি দেখলাম, যেখানে অষ্টম শ্রেণীর ছাত্র কর্তৃক চতুর্থ শ্রেণীর ছাত্রকে বেধড়কভাবে মারধর করা হয়েছে। এমনভাবে আঘাত করা হয়েছে যে ছেলেটার পিঠ জুড়ে শুধু আঘাতের চিহ্ন, রক্তাক্ত চিহ্ন। তো মাদ্রাসায় বা যে কোনো স্কুল কলেজেও হতে পারে, স্কুলেও হতে পারে। তবে বাংলাদেশের যে শিক্ষা ব্যবস্থা, সেখানে মাদ্রাসাগুলোতেই রাতে সহ দিয়ে পড়াতে হয়। তো আমরা এই যে একটা সিস্টেমে ঢুকে পড়েছি, এটা আমার কাছে মনে হয় একটা সর্বনাশা একটা সিস্টেম। যদিও এখান থেকে অনেক আলেম বের হচ্ছে, অনেক হাফেজ বের হচ্ছে, ভালো ছাত্ররা ভালোভাবে লেখাপড়া করছে। তবে এই সিস্টেমটা আমার কাছে মনে হয় না এটা সঠিক। কারণ জ্ঞান অর্জন করা ফরজ, এবং ছাত্রছাত্রীদের অবশ্যই তাদের বাসায় থেকে গিয়ে পড়ালেখার মাধ্যমে কিন্তু জ্ঞানী হওয়া সম্ভব, সর্বোচ্চ পড়ালেখা করা সম্ভব। অন্তত দাখিল যে লেভেলটা, এই লেভেলটা পর্যন্ত, এবং বা কওমি মাদ্রাসার ক্ষেত্রে দাওরা হাদিস বা হাফিজিতে দেখি যে রাত দিনের জন্য দিয়ে ফেলতে হয়। আমি মনে করি প্রত্যেকটা সিস্টেমেই, প্রত্যেকটা শিক্ষা ব্যবস্থার মধ্যেই কিন্তু বাসায় থেকে আসা যাওয়ার মাধ্যমে শিক্ষা গ্রহণ পদ্ধতিটা চালু করা যায়। অর্থাৎ এখন রাতের বেলা দিয়ে যে শিক্ষা ব্যবস্থা, এটা আমার কাছে মনে হয় যে এটা এভাবেই চলছে। যদিও কিন্তু আমি এটাকে সঠিক পদ্ধতি মনে করি না। যদিও বলছিলাম যে আমার ছেলে আছে, এভাবে পড়ালেখা করছে, আমার ভাগিনা আছে হাফিজি মাদ্রাসায়। তবে আমি এটা আমার একেবারেই দ্বিমত। কারণ প্রচুর নির্যাতনের ঘটনা শুনি, শিশু বাচ্চাদের নির্যাতনের ঘটনা। বিষয়টা এরকম যে দিনী শিক্ষা গ্রহণ করতে গিয়ে একটা ছাত্র যদি হত্যার শিকার হয় কিংবা অমানবিক মারধরের শিকার হয়, এটা কিন্তু অনেক বেশি খারাপ লাগার মতো বিষয়। কারণ দিনী শিক্ষা গ্রহণের জন্য, এবং যেটাকে আমরা কোরআন সুন্নাহ অনুযায়ী ন্যায় নীতির শিক্ষা, কোরআনের শিক্ষা গ্রহণ করার জন্য গিয়ে যদি অমানবিকতার শিকার হয় হুজুরদের থেকে অথবা সিনিয়র ছাত্রদের থেকে, এটা কিন্তু একেবারেই মেনে নেওয়ার মতো না। আমি একটা কথা সবসময় বলি যে জ্ঞানী ব্যক্তি অপরাধ করা এবং মূর্খ ব্যক্তি অপরাধ করা সমান না। যেহেতু মাদ্রাসা শিক্ষা ন্যায় নীতির শিক্ষা, ধর্মীয় শিক্ষা, সেখানে একজন হুজুর একটা অপরাধ করার অর্থ হলো 10টা শিক্ষক, 10টা জেনারেল পড়ুয়া শিক্ষক যদি অপরাধ করে, সেই 10টা অপরাধের চেয়ে বড় অপরাধ হলো একজন মাদ্রাসার শিক্ষকের অপরাধ। তো এই ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে আমি যেটা চাই যে যদিও এই অপরাধে যারা জড়িত তাদের শাস্তি তো অবশ্যই চাই। আরও একটা বিষয় যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি যে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাটা যদি রাতের বেলা যে নির্ভরতা এখন, যে রাতে থাকতে হবে, পড়তে হবে। যেমন হিফজ বিভাগের ক্ষেত্রে কিছু কথা শুনি যে যখন হিফজ বিভাগে যায় তখন তাদেরকে রাতে থাকতে দিতে হয়। ফজরের আগের পড়াটা খুব উপকারী বা ফজরের পরের পড়াটা উপকারী। অথচ পৃথিবীর অনেক দেশ আছে যেই দেশে রাত্রিবেলা থাকতে হয় না, অর্থাৎ মসজিদ ভিত্তিক হিফজ বিভাগ, তাদের রাতের বেলা থাকতে হয় না। ছাত্রছাত্রীরা দিনের বেলা বাসা থেকে যাবে, সন্ধ্যার আগে বাসায় চলে আসবে। অর্থাৎ রাতে বাসায় থেকে মা বাবার সম্পূর্ণ সান্নিধ্যে থেকেই ছেলেরা হিফজ বিভাগ সম্পন্ন করছে, ধর্মীয় জ্ঞান অর্জন করছে। এবং উচ্চশিক্ষার জন্য সে বাহিরে যাবে,
এটা হতে পারে তখন সে নিজের বুঝ হয়ে যায়। তো একটা শিশু সন্তানের পড়ালেখার জন্য আমরা যেভাবে বাহিরে দিয়ে দেই এবং যেভাবে নির্যাতনের ঘটনা শুনি দেশব্যাপী, এটা একেবারেই অমানবিক এবং এটা কাম্য না। আমাদের যে রাতের যে শিক্ষা ব্যবস্থা মাদ্রাসায়, এই শিক্ষা ব্যবস্থায় আসলে পরিবর্তন আসা জরুরি। আমি বেশ কতগুলো দেশের কথা জেনেছি যে যারা মসজিদ ভিত্তিক হেফজ বিভাগ সম্পন্ন করে, অর্থাৎ রাতের বেলা থাকতে হয় না। আমরা যেটা বলে থাকি যে শেষ রাতের পড়াটা ভালো হয়, আসলে মহান আল্লাহ তাআলা কিন্তু আমাদের কোরআন হেফজ করার মতো জ্ঞান দিয়েই আমাদের পাঠিয়েছে। যদিও সবাই সমান মেধাবী না, সবাই হাফেজ হতে পারে না, তবে বাংলাদেশের যে শিক্ষা পদ্ধতি এখানে কিন্তু যারা হাফেজ হয়, দেখা গেল একটা মাদ্রাসায় 100 শিক্ষার্থী থেকে 50+ ঝরে যায়। কিছু মাদ্রাসা আছে যারা অনেক তাদের পার্সেন্টেজ অনেক বেশি হাফেজ হওয়ার, তবে ঝরে যাওয়া শিক্ষার্থীর সংখ্যাই কিন্তু বেশি, যারা হেফজ বিভাগ থেকে পালিয়ে আসে, পড়তে পারে না, কন্টিনিউ করতে পারে না। তবে এটার জন্য আমি মনে করি এটা মেধার কথা বলা হয়, তবে এটা মেধার চেয়েও বড় বিষয় হলো এই যে আমাদের শিক্ষা ব্যবস্থা রাতে থাকতে হবে, তাদের খাবার দাবারের মানটা আসলে এটা এক এক জায়গায় এক এক রকম। তবে এই যে নির্যাতন এবং রাতের বেলা থাকা, ছোট বয়সে মা বাবাকে ছেড়ে থাকা, এটা কিন্তু তাদের একটা প্রতিকূল পরিস্থিতি তৈরি করে বলে আমি মনে করি। আমি আসলে এটার যেহেতু হেফজ বিভাগের কোনো কর্তৃপক্ষ আছে কিনা আমি জানি না দেশব্যাপী, তবে আলিয়া মাদ্রাসা, আলিয়া শিক্ষা ব্যবস্থা, হেফজ বিভাগ সব কিছুরই একটা ইসলামী ফাউন্ডেশন আছে বাংলাদেশে, বা মাদ্রাসা শিক্ষা বোর্ড, কওমি শিক্ষা বোর্ড, অনেক কিছু আছে। তারা চাইলে কিন্তু পারে যে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাটাকে দিনের মধ্যে আনতে, অর্থাৎ রাতের যে শিক্ষা ব্যবস্থা এটাকে কমিয়ে আনার জন্য, এক্ষেত্রে উচ্চশিক্ষার জন্য বা মিনিমাম একটা এজ পর্যন্ত, যে বয়সটা অন্তত 10 থেকে 12 বছর পর্যন্ত গড়ে থেকে আসা যাওয়া করবে। যদিও বাংলাদেশে এখন এমন একটা পরিস্থিতি তৈরি করা হয়েছে যেই পরিস্থিতিতে বলা হয়ে থাকে 8 থেকে 12 বছরের মধ্যে হাফেজ হয়ে যায়, মাদ্রাসায় থাকলে 12 বছরের ছেলেরা হাফেজ হয়ে যাচ্ছে। এই জন্য হয়তো বাংলাদেশে কম বয়স থেকে মাদ্রাসা দিয়ে ফেলার যে রেওয়াজটা হয়, কিন্তু এইভাবে ছাত্রদের হেফজ বিভাগে দিয়ে তাদের হাফেজ বানাতে গিয়ে কি যে কাঠখড় পোহাতে হয় অভিভাবকদের, এটা কিন্তু বলার খুবই কঠিন অবস্থা তৈরি হয়, যে অনেক কষ্ট করতে হয় এদের জন্য এবং তাদের মানসিক বিকাশেও বাধাগ্রস্ত হয়। আমি শতভাগ মাদ্রাসা শিক্ষার প্রতি আস্থা আছে এবং অবশ্যই হিফজ কমপ্লিট করবে ছাত্ররা, কিন্তু এই যে রাতে রেখে, অর্থাৎ মাদ্রাসায় দিয়ে যে শিক্ষা ব্যবস্থাটা, এটাতে অন্তত পরিবর্তন আনা জরুরি। এবং আমার কাছে মনে হয় এটা নিয়ে ভাবা দরকার সবার। আরেকটা বিষয় লক্ষণীয় যে আমাদের দেশে অনেকেই কিন্তু দিনের বেলায় হেফজ সম্পন্ন করে, অনেকেই শুনি যে যারা স্কুল কলেজে পড়ছে কিন্তু তারা 6 মাসের মধ্যে হেফজ সম্পন্ন করেছে কোনো উস্তাদের মাধ্যমে, অর্থাৎ তারা রাতের বেলায় থাকতে হচ্ছে, বিষয়টা এরকম না, বা একটু বড় হলেও সম্পন্ন করা যায়। যদিও ছোটদের জন্য যতটুকু জানি যে ভালো, তাদের ব্রেনে এটা ভালো কাজ করে বা ভালো দ্রুত তারা পড়তে পারে, যেটা বড় হয়ে গেলে সম্ভব হয় না। তবে এটা কিন্তু আমাদেরই তৈরি করা এই দেশে এই সিস্টেমগুলো, এবং এটা আমার কাছে মনে হয় যে শিক্ষার্থীদের জন্য অনেক অনেক কঠিন হয়ে যায়। আমরা করোনাকালীন অনেককেই শুনেছি যারা হেফজ সম্পন্ন করেছে ঘরে থেকে, এবং তারা খুব সহিভাবেই সম্পন্ন করেছে যারা তুলনামূলক একটু বড় বয়সে। অর্থাৎ অনেক নজির আছে, উদাহরণ আছে যারা রাতের বেলা না থেকেও হেফজ বিভাগ সম্পন্ন করতে পারে, এবং যে আবাসিক যে ব্যবস্থাটা থেকে যে পদ্ধতিটা, এটা অনেক অনেক নির্যাতনের ঘটনা ঘটছে। বিভিন্ন ধরনের আমরা কিছু বলাৎকারের কথা শুনি, শারীরিকভাবে মারধরের কথা শুনি, এবং অনেক ছাত্ররা আছে যারা ফাঁসি দিয়ে ফেলে, আত্মহত্যা করে ফেলে, পালিয়ে যায়, অনেক ঘটনা আছে। আমার কাছে মনে হয় যে বাংলাদেশের যে এই হেফজ বিভাগের যে পদ্ধতিটা বা মাদ্রাসায় থেকে যে পড়ার পদ্ধতিটা, এটা পৃথিবীর অন্যান্য দেশে, কিছু দেশে আছে, তবে সব দেশে কিন্তু এই পদ্ধতি না। অনেক দেশে আছে মাদ্রাসা মসজিদ ভিত্তিক হিফজ পদ্ধতি, এবং অনেক দেশে আছে যেখানে রাতের বেলা থাকতে হয় না, অর্থাৎ পরিবারের সান্নিধ্যে থেকেই হেফজ বিভাগ সম্পন্ন করতে পারে। আমার কাছে মনে হয় এই দিকটায় আমাদের জোর দেওয়া জরুরি, এবং সেই সাথে যেসব মাদ্রাসায়, যেসব শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদের নির্যাতন করা হয়,
আমার কাছে মনে হয় এই নির্যাতনগুলোর প্রেক্ষিতে শাস্তি হওয়া জরুরি শিক্ষকদের। আমরা বলে থাকি যে শিক্ষকরা মারলে ছেলেরা ভালো হয় বা শাসন করা জরুরি, তবে শারীরিক যে আঘাতের বিষয়টা শিক্ষক কর্তৃক, এই আঘাতটা আমার কাছে মনে হয় না জরুরি। কারণ একজন শিক্ষার্থীকে মেরে পড়ালেখা করাতে হবে, খুব বেধড়ক মারধর করতে হবে, বিষয়টা এরকম না। মানুষের মারধর করার মাধ্যমে মৃদু শাসন করা যায়, অনেক শাসনের অনেক পদ্ধতি আছে, কিন্তু শারীরিক যে আঘাতের বিষয়টা আমি যতটুকু বুঝি বা এই পর্যায়ে এসে আমার কাছে মনে হয় শারীরিক আঘাতগুলো আসলে পড়ার জন্য হয় না। অনেক শিক্ষক আছেন যাদের পারিবারিক সমস্যা, অর্থাৎ তারা ব্যক্তিগত যে ক্ষোভগুলো আছে, পারিবারিক সমস্যা, ব্যক্তিগত সমস্যার প্রেক্ষিতে সেই ক্ষোভগুলো তারা ছাত্রদের উপর মিটায়। এটা তারা পরবর্তীতে নাম দেয় যে দুষ্টুমি করেছে বা পড়া পারছে না, এই জন্য এটা হতে পারে যে ছাত্রদের উপর একটু বিরক্তি আসলো, কিন্তু এই যে মারধরের যে বিষয়টা, এটা পুরোপুরি শিক্ষকদের ব্যক্তিগত ক্ষোভের জায়গা থেকে ছাত্রদের উপর আঘাত করে, এটা আমি মনে করি। এবং এটাই বাস্তব যে শিক্ষকরা পুরোপুরি তাদের ব্যক্তিগত ক্ষোভ, ব্যক্তিগত খারাপ ব্যক্তিগত যে সমস্যা থাকে, তাদের ব্যক্তিগত জায়গা থেকে এই ছাত্রদের উপর সেই জালটা তারা মিটায়, এটা আমার কাছে মনে হয়। এবং এটাই হচ্ছে বাংলাদেশে। বাংলাদেশের যে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা, আমার কাছে মনে হয় এগুলো নিয়ে আরও অনেক বেশি রিসার্চ করা জরুরি, যে আসলে কিভাবে এটাকে যুগোপযোগী করা যায় এবং বাসায় রেখে কিভাবে হেফজ বিভাগ সম্পন্ন করানো যায়, এবং রাতের বেলা না দিয়ে, রাতের বেলা মাদ্রাসায় না রেখে দিনের বেলাতেই, অর্থাৎ দিনের বেলা বলতে ফজরের নামাজের পর থেকে এশার নামাজের মধ্যেই কিভাবে হেফজ বিভাগ সম্পন্ন করা যায়, এই পদ্ধতিতে আমাদের প্রবেশ করা জরুরি। এবং কোনো না কোনো মাদ্রাসার এভাবে আত্মপ্রকাশ জরুরি, যারা ছাত্রদের রাতের বেলা রাখবে না এবং সকাল থেকে ফজরের নামাজের পর থেকে এশার নামাজের মধ্যেই এই তাদের হেফজ বিভাগ সম্পন্ন হবে। এবং এইটা যদি কোনো না কোনো মাদ্রাসায় এগিয়ে আসে, এইভাবে যদি তারা করতে পারে, তাহলে আমার কাছে মনে হয় যে হিফজ বিভাগের যে একটা ভুল পদ্ধতি, আমি বলবো এটা, যে শুধুমাত্র রাতে থাকতে হবে, একেবারে দিয়ে ফেলতে হবে, না হয় পারবে না, এই যে কতগুলো একটা পদ্ধতি চালু হয়ে গেছে বাংলাদেশে, আমার কাছে মনে হয় এখান থেকে বের হয়ে আসা উচিত। এই যে বিষয়গুলো বলার একটাই কারণ, যে যেভাবে ছাত্রদের নির্যাতন করা হয় এবং ছাত্ররাও এভাবে থাকতে গিয়ে, পরিবারের বাইরে থাকতে গিয়ে তাদের মানসিক বিকাশ, শারীরিক বিকাশ, একটা বিষয় আসলে অনেকেই যারা মাদ্রাসা শিক্ষার প্রতি একেবারে বেশি অন্ধভাবে কথা বলেন, তারা অস্বীকার করে যে একটা মাদ্রাসায় ছেলেদের যত্নটা যে ত্রুটি হয়, তাদের মানসিক বিকাশে ত্রুটি হয়, এটা অস্বীকার করেন, এবং মারধরের নির্যাতনের বিষয়টা অস্বীকার করেন। অথচ এটা খুব বাস্তব যে ছেলেদের শারীরিক মানসিক বিকাশে ক্ষতিগ্রস্ত হয়, চিকিৎসার ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হয়। আমি আমার নিজের ছেলে বা ভাগিনার ক্ষেত্রে দেখছি যে তারা ঠিকমতো খাবার খাচ্ছে না, তাদের মানসিক বিকাশ যতটুকু আমরা চেষ্টা করি বাসায় থেকে, চেষ্টা করি ভালোভাবে যেন তারা ওখানে সময় পার করে, তবে একেবারে দিয়ে ফেললে, আমি আমার ছেলেকে এখনও একেবারে দেইনি, ভাগিনা আছে, দেখি যে তার অনেক অসুস্থ হয়ে যাচ্ছে, সে খাবার খায় না ঠিকমতো, তাকে বাড়িতে এনে 1 মাস চিকিৎসা করে আবার দিতে হচ্ছে। এটা শুধু আমার ক্ষেত্রে না, এটা অনেক বাচ্চাদের ক্ষেত্রে এটা ঘটছে, এবং বিভিন্ন যে নির্যাতনের বিষয়টা সেটা কন্টিনিউ হচ্ছে। এবং আজকে যে বিষয়টার প্রেক্ষিতে আমি এই ভিডিওটা আরেকটু বানাতে একটা ইচ্ছুক হলাম, যে এই ধরনের নির্যাতনগুলো কিন্তু খুবই হতাশাজনক। মাদ্রাসায় শিক্ষা মানুষ গ্রহণ করতে যায় নীতি নৈতিকতার শিক্ষার জন্য, জ্ঞান অর্জন করার জন্য, ধর্মীয় জ্ঞান অর্জন করার জন্য। সেই জায়গায় সেখানে গিয়ে যদি শিক্ষক কর্তৃক কিংবা সিনিয়র ছাত্রদের কর্তৃক জুনিয়র ছাত্ররা এইভাবে নির্যাতনের শিকার হয়, তাহলে কিন্তু মাদ্রাসা শিক্ষার আর প্রয়োজন আছে বলে আমি মনে করি না। সেক্ষেত্রে জেনারেল শিক্ষা আর মাদ্রাসা শিক্ষার কোনো তফাৎ রইল না, যদি এইভাবে অমানবিকভাবে মারধর করা হয়, নির্যাতন করা হয়, অনৈতিক দাবি করা হয়। তো আমার যেটা আহ্বান থাকবে, যে মাদ্রাসা যারা এই ধরনের মাদ্রাসাগুলো পরিচালনা করেন, তারা চাইলে যে দিনের বেলায় কিভাবে এই শিক্ষা ব্যবস্থাটা পদ্ধতিটা চেঞ্জ করা যায়, যে রাতে থাকতে হবে না, এই পদ্ধতিতে আমাদের আসলে প্রবেশ করা উচিত। এবং বিভিন্ন দেশে আছে যারা মসজিদ ভিত্তিক হেফজ বিভাগ সম্পন্ন করছে, মাদ্রাসার ছাড়া শুধু মসজিদ ভিত্তিক, মসজিদে আসা যাওয়ার মাধ্যমে ছেলেরা হাফেজ হচ্ছে, এরকম অনেকগুলো দেশ আছে, ইসলামিক দেশ আছে। তো আমার কাছে মনে হয় আমরা সেই পদ্ধতিতে কিভাবে হাফেজ করতে পারি ছেলেদের, সেই বিষয়ে আমাদের রিসার্চ করা অনেক বেশি জরুরি। এবং যারা ছাত্রদের নির্যাতন করছে, যেসব
শিক্ষক বা ছাত্ররা বা যেই ধরনের অপরাধগুলো হচ্ছে এই বিষয়ে কার্যকরী ভূমিকা মাদ্রাসাগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং যারা নির্যাতন করছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার মাধ্যমে এই ধরনের ঘটনাগুলো যেন আর পুনরাবৃত্তি না ঘটে, আমরা সেই দিকে কঠোরভাবে মনোনিবেশ করা জরুরি বলে আমি মনে করছি। আসসালামু আলাইকুম।